চুতিয়া বাঙালি। মাফ করবেন এই অযাচিত দুটো শব্দ দিয়ে আমার কথা শুরু করবার জন্য। চুতিয়া বাঙালি এই শব্দ দুটো ৭১-এ ব্যবহৃত হয়েছিল। পাকিস্তান বাহিনী, যাদেরকে আমরা হানাদার বাহিনী বলি, উর্দু ভাষাভাষী যে বাহিনীগুলো বাংলা ভাষাভাষী জনগণের উপরে হামলা করেছিল, তাদের মুখের বুলি ছিল চুতিয়া বাঙালি। কথাটা কেন ফিরিয়ে আনছি? আজকে বাংলাদেশের সরকারি গদিতে যারা বসে আছেন, তাদের মুখের ভাষা, তাদের অলমোস্ট ২ দশক ধরে শাসন করার ক্ষমতা, শোষণ করার ক্ষমতা, এবং এই গত ২-৩ সপ্তাহ যে তাণ্ডব, হত্যা, গুম, রাহাজানি, নিজেদের লোকের দ্বারা সৃষ্ট কলঙ্কময় অধ্যায় অপরের ঘাড়ে চাপিয়ে দেবার যে অপচেষ্টা, সেগুলো দেখে আমার সে ৭১-এর পাক হানাদার বাহিনীর ব্যবহৃত দুটো শব্দ চুতিয়া বাঙালি বলতে ইচ্ছা করল। এর ভিতরে আমিও পড়ি, আপনারাও পড়েন। কেন আমরা পড়ি? প্রবাসী বাঙালি হিসাবে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে অন্য দেশের নাগরিকত্ব নেবার পরেও আমাদের যাদের শরীরটা গড়ে উঠেছে বাংলায় জন্ম নেওয়া থেকে, আমরা চাইলেই আমাদের পরিচয় ভুলতে পারবো না। আমরা যতই চাঁদের দেশের নাগরিকত্ব নিয়ে নেই না কেন, বাংলার জমিনের কষ্ট আমাদেরকে ধরবেই ধরবে। রক্ত কথা বলে যে শব্দটা, ওই কারণটায় গত ৫-৭টা দিন নির্ঘুম অবস্থায় কাটাচ্ছি। বয়স ৬০-এর কোঠায়, শরীরটা আগের মতো কাজ করে না, মন মানসিকতাতেও সেই আগের শক্তিটা নেই। তার ভিতরে সেই করোনাকালীন উপদ্রব থেকে ব্যবসায়িক জীবনটাও ছন্নছাড়া প্রায়। সব কিছুর পরেও মাতৃভূমি, ছাত্রদের খুব সাধারণ একটা প্রতিবাদ, যেটাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে যেই মানুষটা বসে আছেন, আমি দুঃখিত, আমি ওই অন্যান্য যারা, আমি প্রথমেই বলে নিচ্ছি যে ৩ দশক হলো আমি বাংলাদেশের রাজনীতি বা কোনো কিছু নিয়ে ভাবার সুযোগও পাইনি, ভাবার ইচ্ছাও করেনি। সাম্প্রতিককালে গত ২ সপ্তাহ ধরে বিভিন্ন চ্যানেলে কিছু ভদ্রলোকের চেহারা নাম দেখলাম, যারা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন, বা যে যেখান থেকে যেভাবে ওনারা কন্ট্রিবিউশন দিচ্ছেন দেশ ও জাতির জন্য। সবাই যে সরকারের একেবারে পক্ষ নিয়ে কথা বলছেন বা একদম বিপক্ষ নিয়ে কথা বলছেন তাও না, মিশ্র প্রতিক্রিয়া আছে, মিশ্র দল আছে। এদের অনেকে খুব সুন্দর করে কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সম্বোধন করে বলেন, কোড অফ কন্ডাক্ট মেনে কথা বলেন। আমার জীবনধারাটা একটু ব্যতিক্রম। আমি যা সত্য বলে মনে করি, আমি তা সত্য বলে মনে করি। তাতে সমগ্র পৃথিবীর ৭০০ কোটি মানুষও যদি একপাশে দাঁড়িয়ে বলে, তাতে আমার কিছু যায় আসে না। আপনারা বলতে পারেন, তুমি কে, কোন ... আব্দুল্লাহ, বলতেই পারেন। আমার কোনো পরিচয় দেওয়ার ইচ্ছাও আমার নেই, আমার চেহারা দেখাবারও কোনো ইচ্ছা তো বিন্দু পরিমাণই নেই।
তবে একটা জিনিস চাইব, একটা আওয়াজ, একটা নিরাকার ব্যক্তির একটা সাধারণ আওয়াজ বাংলাদেশের কোটি কোটি মানুষ, সাধারণ মানুষের আওয়াজের সাথে যাতে মিশে যায়, বা তাদের আওয়াজগুলো আমার আওয়াজের সাথে যাতে জোরালো হয়ে ভেসে ওঠে। জাতির প্রতি ছোট্ট একটা কন্ট্রিবিউশন। যে কথায় আসছিলাম, বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পদ, আমি প্রেসিডেন্সিয়াল পদটাকে একপাশে রেখে কথা বলছি। প্রেসিডেন্সিয়াল পদের বাংলাদেশে কোনো ভূমিকা নেই, ওটা শুধুমাত্র সাজানো খেলাঘরের একটা জায়গা। প্রধানমন্ত্রীর চেয়ারটাতে যিনি বসে আছেন, এই ভদ্রমহিলার দিকে যখন আমি এখন তাকাই, আমার কোনো শ্রদ্ধাবোধ জাগে না। ওনাকে দেখি আর 90 দশকের সেই শেখ হাসিনার চেহারা মনে পড়ে আমার। গণ অভ্যুত্থান, স্বৈরাচার পতন, এই 4 বছর আগে জামাতের সাথে ওনার জোট বেঁধে রাজনীতির ইলেকশনে যাওয়া, সাধারণ ইলেকশনে গোলাম আজমকে পায়ে ধরে সালাম করা, সেই ভদ্রমহিলা 90-এর গণ অভ্যুত্থানের জ্বালাও পোড়া আন্দোলন করে স্বৈরাচার পতনের পরে ওনার প্রতি সত্যি কথা বলতে আমার বিনম্র শ্রদ্ধা এসেছিল, বেগম জিয়ার চাইতেও অনেক বেশি পরিমাণে। একটাই কারণে, 75 আর 90-এর ভিতরে কেবল 15 বছরের ব্যাসপ, আর এই 15টা বছর শেখ হাসিনা তার জীবনের খুব কঠিন একটা সময় পাড়ি দিয়েছে। ওনার কষ্টটা বোঝার মতো ক্ষমতা আমাদের তখন ছিল। আমার মনে হয় আমার মতো আরো লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষ, সবাই একই সহানুভূতির দৃষ্টিতে ওনার দিকে তাকিয়েছে, শ্রদ্ধার সাথে, যে ওনার